গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বুদ্ধদেব গুহের লেখা একটি উপন্যাস খেলা যখন। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। গান শেষ হলে বলল, ভালো লাগলো? আমি মুখ নিচু করে বললাম, আমি ওর গান খালি গলাতেও শুনেছি, ও সত্যিই ভালো গায়। রোমা রেকর্ডটা যথাস্থানে তুলতে তুলতে বলল, কথাটা যথাস্থানে পৌঁছে দেব, কেমন? রুমার গলাটা হঠাৎ ভারী শোনালো। বলল, আমি যদি বুলবুলির মতো গান জানতাম তবে কি ভালোই না হতো। আমি বললাম, তুমি যে কত কিছু জানো, তোমার মতো গুণ কজন মেয়ের থাকে, গান নাইবা জানলে? রুমা বলল, না, তুমি বুঝবে না, আমার কথা তুমি বুঝবে না। বললাম, তাহলে বুঝবো না? রুমা হঠাৎ বলল, তুমি পরীক্ষায় ফেল করলে কেন? আমি রুমাকে বুঝতে পারছিলাম না, কোথায় ও নিয়ে যেতে চায় আমাকে, আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চায়। আমি বললাম, পরীক্ষায় অন্য সবাই যে কারণে ফেল করে সে কারণেই করেছি, পাশ করার মতো যথেষ্ট ভালো নই বলে করেছি। রুমা বলল, আসল কারণটা তুমি এড়িয়ে যাচ্ছ, তোমার ফেল করার এটা সত্যি কারণ নয়। তুমি যদি জানোই তবে আর জিজ্ঞেস করছো কেন? রুমার গলায় আগুনের আঁচ লাগলো। বলল, জানি, মানে জানি বলেই তো আমার ধারণা, তবে জানাটা সত্যি না মিথ্যে তাই যাচাই করে নিচ্ছিলাম। আমি বললাম, তুমি কি ঝগড়া করবে বলে আজ আমাকে ডেকে এনেছিলে? রুমার চোখ দুটি হঠাৎ ঘুঘুর বুকের মতো নরম হয়ে গেল। ও বলল, হ্যাঁ, তুমি দেখো, তোমার সঙ্গে আমি চিরদিন ঝগড়া করব, তুমি পালাতে পারবে না কোনো ক্রমেই। আমি বললাম, না, তুমি ঝগড়া করবে না, তুমি আমার কাছে কত দামি তা তুমি জানো? তোমাকে আমি কী চোখে দেখি তুমি কখনো তা জানার চেষ্টা করেছো? বিশ্বাস করো রুমা, তোমার মতো বন্ধু আমার একজনও নেই। বন্ধু? শুধু ওই বন্ধু বুঝি আমি তোমার রাজাদা, আর কিছুই নই? আমি দৃঢ় গলায় বললাম, রুমা, তুমি সব দিক দিয়ে আমার চেয়ে ভালো, আমি একটা বাজে ফেলুয়ারে ছেলে, প্লিজ তোমার মনে মনে অন্য কিছু কল্পনা করে নিজে কষ্ট পেও না, আমাকেও কষ্ট দিও না। বিশ্বাস করো রুমা, তোমাকে বন্ধুত্ব ছাড়া অন্য কিছু দেওয়ার কোনো ক্ষমতা নেই আমার, কোনো দিক দিয়ে আমি তোমার যোগ্য নই। রুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সমস্ত সুন্দর শরীর কাঁপিয়ে অদ্ভুত হাসি হাসতে লাগল। হাসতে হাসতে বলল, রাজাদা, তুমি একটা ইনসিপিড, ওয়ার্থলেস ছেলে, তুমি পুরুষ নও, তুমি জীবনে কখনো কোনো মেয়ের ভালোবাসা পাবে না, অন্য সব কিছু পাবে, ভালোবাসা পাবে না। আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, আমি যা বললাম তা তোমার ভালোর জন্য, তোমার কাছ থেকে কোনো পুরুষত্বের সার্টিফিকেটের আমার দরকার নেই, সার্টিফিকেট বুকে ঝোলালেই কেউ পুরুষ হয় না, জীবনে সব ক্ষেত্রেই পুরুষত্ব প্রমাণ করা জিনিস। রুমা কথা ঘুরিয়ে বলল, তুমি খেয়ে যাবে না? আমি বললাম, না, আজ নয়। রুমা রাগের গলায় বলল, তাহলে তুমি চলে যাও। বললাম, যাচ্ছি। রুমা দরজা অবধি এসে আমার পাঞ্জাবির কোনাটা চেপে ধরল। আমি অবাক হয়ে পেছন ফিরে বললাম, ও কি? রুমা বলল, তুমি আর কখনো আমাদের বাড়িতে আসবে না, আমার সামনে আসবে না, এক মুহূর্তের জন্যও না। আমি অবাক চোখে ওর দিকে চেয়ে রইলাম। একসময় ওর হাত আলগা হয়ে গেল আমার পাঞ্জাবি থেকে। ঘরের মধ্যে একরাশ হলুদ আলোর মধ্যে সাদা শাড়িতে সজ্জিত একটা একলা রজনীগন্ধার মতো রুমা দাঁড়িয়েছিল। আমি সিঁড়ি বেয়ে তরতরিয়ে নেমে এলাম। পথে বেরিয়ে ভাবছিলাম, রুমা ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরা ফুলের মতো, আমার জীবন রঙ্গন, জুই, কাঠগোলাপের। ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরা রাখার মতো ফুলদানি আমার নেই। যে মেয়ে ছোটোবেলা থেকে এয়ার কন্ডিশনড ঘরে এয়ার কন্ডিশনড আবহাওয়ার মানুষ, যে গভর্নেসের কাছে বড় হয়েছে, নিরবচ্ছিন্ন সুখের একঘেয়েমিতে যে পীড়িত, তাকে সুখে রাখার মতো সামর্থ্য তো আমার নেই, কখনো হবেও না।
ও মহানুভব, ও সুন্দরী নিষ্কলুষ সরল মনে ও আমাকে ভালোবেসেছে। সেটা ওর উদারতা, সেটা আমার সৌভাগ্য। কিন্তু কোনো দিক দিয়েই ওর যোগ্য নই। এ কথা মনে মনে ভালোভাবে জেনেও আমি কি করে ওর এই ভালোবাসা গ্রহণ করি? ভালোবাসা গ্রহণ করতে দোষ নেই, কিন্তু জীবনে ওকে গ্রহণ করাটা আমার পক্ষে নীচতা হবে। ও ছেলে মানুষ, ওর ছেলে মানুষের সরল মনে ও যা ভালো বলে জেনেছে তাই ও সরলভাবে চেয়েছে। তা বলে আমি জেনে শুনে ওকে ঠকাতে পারি না। তাছাড়া সত্যি বলতে কি, বুলবুলিকে দেখার আগে আমি হয়তো রুমার প্রতি আমার অনুভূতি যেমন ছিল তাকেই ভালোবাসা বলে জানতাম। কিন্তু আজ আমার মতো করে আর কেউই জানে না যে ভালোবাসা অনেক গভীরতর বোধ। এ কোনোই হিসাব নির্ভর নয়। এই ক্ষেত্রে পৃথিবীর তাবৎ অ্যাকাউন্টেন্টদের নিদারুণ হার। রুমার ব্যাপারে ভাবাভাবির অবকাশ আছে, কিন্তু বুলবুলির ব্যাপারে নেই। লোহা যেমন চুম্বকের দিকে স্বাভাবিক নিয়মে আকর্ষিত হয়, পূর্ব সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হলে যেমন ঝোড়ো হাওয়া স্বভাবসিদ্ধ কারণে ওঠে, তেমন স্বাভাবিক ও অনিবার্য কারণে আমি বুলবুলিকে ভালোবাসি। তাকে দেখলে আমার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে যায়। সেখানে রবিশঙ্করের সেতারের ধুন বাজতে থাকে। তার গান শুনলে আমার খিদে, পিপাসা, ঘুম সব ঢলে যায়। তাকে না দেখতে পেলে আমার কিছুই ভালো লাগে না। তার ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনাতে আমি এক মুহূর্তের জন্যও মনোসংযোগ করতে পারি না। তার প্রভাব আমার উপরে সর্বনাশা। অথচ তার চেয়ে বেশি স্নিগ্ধ, বিভাসিত, হংসধ্বনি রাগের প্রভাব আর কিছুই হতে পারে না। রুমাকে আমার ভালো লাগে। আমার মনের অবসরের পরিসরে সে আমাকে এক স্নিগ্ধ আবেশে ভরিয়ে দেয়। কিন্তু বুলবুলিকে আমি না ভালোবেসে পারি না। সে আমার সমস্ত মন সর্বক্ষণ এক উদ্দাম উগ্র কানীন কামনায় ভরিয়ে দেয়। সে আমার মনের রন্ধ্রে রন্ধ্রে মাতঙ্গিনীর মতো ম্যারাকাস বাজায়। রুমাকে না পেলে আমি অখুশি হব, কিন্তু আমার বুলবুলিকে না পেলে আমি বাঁচব না। কোনো বুদ্ধি দিয়ে আমার এই ভাবনার ব্যাখ্যা করা যাবে না, কারণ কখনো আমি বুদ্ধি নির্ভর ছিলাম না। জন্ম থেকেই আমি একমাত্র ও একান্ত হৃদয় নির্ভর। সেদিন স্কুলে শুনলাম বিজুদার দাদা, মানে বুলবুলির বাবা, হঠাৎ মারা গেছেন। ইস, বেচারের কি কষ্ট! আমি তো ভাবতেই পারি না যে আমার বাবা নেই। অথচ এ কষ্টের সময় ওর কাছে গিয়ে যে একটু সান্ত্বনা দেব তারও তো কোনো উপায় নেই। আমি তো ওর কেউ নই। আমি শুধু বাড়ি বসে ওর জন্য ওর কষ্টে কষ্ট পেতে পারি, এইটুকুই। দেখতে দেখতে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী এসে গেল। অনেক দিন আগে থেকে হই হই রই রই হচ্ছে। স্কুলের পাশের বড় পার্ক জুড়ে মেলা বসল। মঞ্চ তৈরি হলো নানা অনুষ্ঠানের জন্য। লোকে বলতে লাগলো, এই দেশজোড়া শতবার্ষিকী অনুষ্ঠানের পরেই রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রসঙ্গীতের মৃত্যু হবে। এই নাকি শেষ উজ্জ্বলতা, প্রদীপ নিভে যাওয়ার আগে। 25শে বৈশাখ সকালবেলায় বুলবুলির গান ছিল। গান শুনতে গেলাম। ও গাইল, স্বপন যদি ভাঙিলে রজনী প্রভাতে। গানটা টপ্পার কাজে ভরা, খুব খেলিয়ে গাইল বুলবুলি। ও গান গাইছে হাজার লোকের মাঝে। সকালের আলো পড়েছে ওর নরম কালো চুলে, ওর প্রেমের মুখে। ক্ষণে ক্ষণে রোদের রঙের সঙ্গে ওর সুরের এবং মনের রং বদলাচ্ছে। সামনে থেকে কে একজন গান শুনে বলল, আহা! হায় রে, তুমি যদি জানতে বুলবুলি, সেই মুহূর্তে গায়িকা হয়ে হাজার লোকের প্রশংসা পাওয়ার সুখ যে সেই গায়িকার গোপন ভালোবাসা পেয়েছে, তার সেই সুখের কাছে কি অকিঞ্চিৎকর। সেদিন থেকে মেলায় রোজ যেতাম। মেলায় নাগরদোলা চড়তে বা স্টল দেখতে নয়, বুলবুলিকে কোথাও না কোথাও দেখা যেতই বলে। মেলার ভিড়ে ঘুরতে ঘুরতে ভাবতাম, এ মেলায় কত লোক এসেছেন, কত নারী, কত পুরুষ, কিন্তু কে যে কিসের টানে এসেছেন তা প্রত্যেকে নিজে ছাড়া অন্য কেউই জানে না। ইতিমধ্যে মা একদিন বললেন, শুনেছ, তোমার গায়িকা শ্যামলদের বাড়ি এসেছিল গান শোনাতে। শ্যামলের সঙ্গে নাকি ওর সম্বন্ধ এসেছে।
শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। শ্যামল আমাদের আগের পাড়ার ছেলে, দেখতে বোকা বোকা, ভালো। ওর কথা শুনলে মনে হয় রাম ছাগল কথা বলছে। বাবা বড় কন্ট্রাক্টর, নিজে লেখাপড়া মোটেই করেনি। বাড়ি ভাড়ার পয়সায় দিব্যি আরামে দিন কাটিয়ে দেবে বলে বোধহয় ও সাব্যস্ত করেছিল। ও কাঁধ ঝাঁকিয়ে আর্টিফিশিয়াল হাসি হাসত, সুগন্ধি পাউডার মাখত মুখে, এবং মেয়েদের স্কুল কলেজের সামনে ইম্পোর্টেড লেফট হ্যান্ড ড্রাইভ গাড়ি নিয়ে ঘুরে বেড়াত। ওর রুচি ও ভাষা জ্ঞান অদ্ভুত ছিল। ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেও কখনো 2 মিনিটের বেশি কথা বলতে পারিনি। বোধহয় ওর এবং আমার মনের ওয়েভলেন্থে বিস্তর ব্যবধান ছিল। ও যা বলতো আমি বুঝতাম না, আমি যা বলতে চাইতাম ও তা বুঝত না। ওর সঙ্গে আমার কমিউনিকেশনের প্রয়োজনীয়তাও ছিল না। বুলবুলি আর জায়গা পেল না। যে আমার ভালোবাসা পেয়েছে, যাকে আমি আলাপিত না হয়েই প্রাণ মন সব সঁপে বসে আছি, সে আমাকে অপমান করার কি অন্য কোনো পথ খুঁজে পেল না? আমাকে মায়ের কাছে, আমার নিজের কাছে এমন করে ছোট করে তার কী লাভ হলো? মা ফরেন সার্ভিসের লোকের মতো মুখে আমাকে কিছুই আর বললেন না। খবরটা দেওয়াই যথেষ্ট ছিল। ভাবটা, দেখো তোমার স্বয়ংবর সভার প্রতিযোগীরা কী রকম। আমি কি করব ভেবে পেলাম না। বুলবুলিকে কাছে পেলে তার ঝুঁটি ও সব পালক ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছিল। অথচ আমার জানার উপায় নেই আসলে ব্যাপারটা সত্যি কী ঘটেছিল, এবং এর পেছনে ওর নিজের মত এবং ইচ্ছে ছিল কতখানি, তাও খুব জানতে ইচ্ছে করছিল। যত দিন যাচ্ছিল আমি মনে মনে বুঝতে পারছিলাম, বুলবুলির বাসায় ঢুর দিতে না পারলে, তাকে আঁড় কাঠি দিয়ে ধরতে না পারলে আমার এ জীবনে অ্যাকাউন্টেন্ট হওয়া হবে না, কবি হওয়া হবে না, আমার কিছুই হওয়া হবে না। বুলবুলিকে চাওয়া নিছক একজন গায়িকাকে চাওয়া নয়, একটি সুন্দরী দারুণ ফিগারের নারীর শরীরকে চাওয়া নয়। বুলবুলিকে চাওয়া মানে নিজের আয়নাকে নিজের ঘরের দেওয়ালে এনে বসানো। সে আমার দর্পণ। সে নইলে আমি মিথ্যা, প্রতিবিম্বহীন, অপরিপ্লুত। আমি কিছু জানি না, জানতে চাই না। বুলবুলিকে আমি চাই, তাকে আমি যে কোনো মূল্যে চাই। এমন কোনো অশুভ নক্ষত্র নেই সৌরজগতে, এমন কোনো শক্তি নেই যা আমার এই পাওয়াকে মিথ্যে করতে পারে। বুলবুলি, তুমি অমল, কমল বা শ্যামলের বাড়ি গানই গাও আর পেয়ারা গাছে উড়েই বেড়াও, তুমি জেনো যে তুমি আমার। আমার তুমি চিরদিন ছিলে, আছো, এবং আমি যতদিন বাঁচি আমারই থাকবে। তুমি আমার হৃদয়ে এসেছো, হৃদয়ে থাকবে। তোমার সঙ্গে কয়েকদিন তো চোখে চোখে কথা বলেছি, মুখে নাইবা বললাম। যা অনেক কথা দিয়ে বোঝাতে পারতাম না, যা অনেক খণ্ড উপন্যাসে বলা যেত না, তা আমার সরল বক্তব্যে ভরা নীরব চোখের ভাষায় বলেছি। আর তুমিও তো তাই বলেছ বুলবুলি। তোমাকে নিশ্চয়ই প্রকাশিত করেছে। তোমার বিরক্ত ভুরু, তোমার ভয় পাওয়া চোখ বারবার তোমাকে আমার কাছে প্রকাশিত করেছে। তুমি ধরা পড়ে গেছো আকাশের পাখি, বড় নিদারুণভাবে ধরা পড়ে গেছো অন্য একটা পাখির কাছে। তোমার একমাত্র মুক্তি এখন এক সুগন্ধি বন্ধনে। এ ভাবনায় তোমার 2 চোখ ছটফট করে মরেছে। নীরব অব্যক্ত যৌবনের যন্ত্রণায় তুমি কেঁপে কেঁপে উঠেছ। তুমি জেনে গেছো তোমার মুক্তি নেই এ জন্মে, আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। আমিও জেনে গেছি বুলবুলি, যুবনাশ্বর সেই বিখ্যাত পংক্তির মতো জেনে গেছি যে একই অস্ত্রে হত হবে মৃগী ও নিষাদ। আমার হঠাৎই মনে হলো ব্যাপারটার একটা হেস্তনেস্ত করা দরকার। এই হেস্তনেস্তের উপরে আমার সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে। একসঙ্গে 2টো সমস্যার সমাধান করা মুশকিল। বুলবুলি আমার কাছে আসবে কি আসবে না, এটার ফয়সালা করা দরকার আগে। যদি আসে তাহলে আমি পরীক্ষায় বসবো আর পাশ করব। যদি না আসে বলে নিশ্চিতভাবে জানি, তাহলে কি হবে বলতে পারি না। পরীক্ষায় ফার্স্টও হতে পারি, অল টাইম রেকর্ড করতে পারি অ্যাকাউন্টেন্সি পেপারে, নইলে যে কি তা আমি ভাবতেও পারি না, আমি ভাবতেও চাই না। চিঠিটা অবশেষে লিখেই ফেললাম। মোট 5 বার লিখে 5 বার ছিঁড়ে ফেলে দিতে হলো। মাথার মধ্যে এত কথা জমেছিল যে
তারা সুযোগ পেয়ে কলমের উৎসমুখে একই সঙ্গে উৎসারিত হতে চাইছিল। প্রায় রাত 2টো নাগাদ চিঠিটাকে শেষবারের মতো লিখলাম। আমার আলটিমেটাম। বুলবুলি, তোমাকে আমি যেদিন প্রথম দেখি সেদিন থেকেই তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার দৃঢ় বিশ্বাস একদিন তুমি একজন বড় গায়ী হবে। আমি সমঝদার নই, তবু একজন সাধারণ শ্রোতা হিসেবেই কেন জানি না আমার মন বলে তুমি নিশ্চয়ই খ্যাত হবে। তোমার সম্বন্ধে যা ভাবার, যা জানার তা আছে আমার মনের মধ্যে। ভগবান বিরূপ না হলে সেসব জানায় যে সত্যি বলে একদিন প্রমাণিত হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। যে জন্য চিঠি লিখছি তা হলো এই যে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। কিন্তু তুমি কি আমাকে পছন্দ করো? তোমার পছন্দ অপছন্দ ঠিক করার আগে আমি এরপরে যা লিখছি তা ভালো করে পড়ে নিও। আমাকে যেহেতু তোমার জীবনের সমস্ত দায়িত্ব নিতে হবে, আমার সম্বন্ধে মনস্থির করার আগে আমার সে যোগ্যতা আছে কি নেই এ কথা তোমার প্রাঞ্জলভাবে জানা দরকার। আমি জীবনে কারোরই দয়া চাই না, দয়া গ্রহণ করি না। তাই তোমার কাছে কোনো রকম দয়ার প্রত্যাশী আমি নই। দয়া বা করুণার ভেতরে যে সম্পর্কের শিকড়, সে সম্পর্কে শিগগির ফাটল ধরে। জোরে বাতাস উঠলেই সে সম্পর্ক উড়ে যায়। আমি গ্র্যাজুয়েশনের পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ইন্টারমিডিয়েট পরীক্ষা ও ফাইনালে ল গ্রুপ পাশ করে অ্যাকাউন্টস গ্রুপের পরীক্ষা দিয়েছি এবং ফেল করেছি। বর্তমানে আমি আমার বাবার অফিসে চাকরি করি, 150 টাকা পাই। আমি যদি পরীক্ষা পাশ করতে না পারি তাহলে আমার বাজার দর 300-400 টাকার বেশি হবে না মাসে। অর্থাৎ আপাতত আমার মাসিক অর্থকরী মান 3-4 বস্তা আখের গুড়ের সমান। আমার বাবাকে অনেকে অবস্থাপন্ন বলে জানেন। বাবার স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে অনেক, আর দায় আছে একটি, তা হচ্ছে আমি। সম্পত্তিটা বাবার, দায়টা আমার, আমার নিজের, একান্ত নিজস্ব। এই কথাগুলো এজন্যই বলছি যে আমার বাবার সঙ্গে আমাকে গুলিয়ে ফেললে খুব বড় ভুল করবে। আমি আমার জীবনে নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। যা কিছু পাবার তা নিজের যোগ্যতা ও গুণপনাতেই পেতে চাই। বাবার কোনো কিছুর উপর আমার লোভ এবং দাবি নেই, প্রত্যাশা নেই কোনো রকম। যে ছেলে বাবার সম্পত্তির ভরসায় বা তার বিনিময়ে নিজের জীবনে কিছু পেতে চায় ও পায়, আমি তার দলে নেই। এই কথা আমার তোমাকে জানানো দরকার যে আমাদের বাড়িতে যাদের মত প্রণিধানযোগ্য তাদের তোমাকে পছন্দ নয়। অপছন্দর কারণটা আমার জানা নেই, জানা যাবেও না। তাই যদি তুমি আমার স্ত্রী হতে রাজি থাকো তাহলে খুব সম্ভবত আমাকে বাবার বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ওই মাইনেতে যেরকম বাড়িতে আমি থাকতে আশা করি সেরকম বাড়িতে কি তুমি থাকতে পারবে? খুব কষ্ট করে নিজ হাতে বাসনপত্র মেজে ঘষে খেতে হবে হয়তো তোমায়। তুমি ভালোভাবে আদর যত্নে মানুষ হয়েছ, তোমার তো কষ্ট করা অভ্যেস নেই। আমার প্রতি তোমার কি মনোভাব জানি না, আমাকে তুমি জানার সুযোগও দাওনি। তবে যদি কোনো অজ্ঞাত কারণে আমাকে তোমার ভালো লেগে থাকে তাহলে শুধু আমার জন্যই আমাকে ভালো লাগাতে হবে, আমার বাবার পটভূমির জন্য নয়। এই কথাটা তোমার অত্যন্ত স্পষ্টভাবে জানা দরকার। আমি জানি তোমার মতো গুণী মেয়ের অনেক স্তুতিকার আছে, এও জানি যে আমার চেয়ে সব দিক দিয়ে ভালো অনেক ছেলে তোমাকে পছন্দ করে। তবুও আমার মনে হলো আমিও যে তোমাকে পছন্দ করি এ কথাটা তোমাকে এখন না জানালে হয়তো বড় দেরি হয়ে যাবে। আমার আর কিছু লেখার নেই। তোমার জবাব এই চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে আমার অফিসের ঠিকানায় পোস্ট করো। জবাব দেওয়ার আগে খুব ভালো করে ভেবে জবাব দিও। আমার মধ্যে যদি ভালো লাগার বা সম্মান করার মতো কিছু দেখে থাকো, আমার নিজের উপর এবং আমার ব্যক্তিগত ভবিষ্যতের উপর যদি তোমার আস্থা ও বিশ্বাস থাকে তাহলে হ্যাঁ করো। তুমি আমার প্রীতি ও শুভেচ্ছা জেনো। ইতি রাজা রায়। চিঠিটা পড়লাম, পড়ে মনে হলো কোনো ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্ট বুঝি কোয়ার্টার মাস্টারকে চিঠি লিখছে। কে বলবে কে প্রেমপত্র? চিঠি লেখা শেষ করে রাত 2টোয় চান করে আলো নিবিয়ে শুয়ে পড়লাম। চিঠি তো লেখা হলো, কিন্তু এরকম সমর্পণে হাঁটু কেড়ে বসা চিঠি ডাকে দেওয়া যায় না। এ চিঠি হাতেই দিতে হবে। রোজই মেলায় যাই, বুলবুলিকে দেখতেও পাই,
কিন্তু চিঠি দেওয়ার সুবিধে হয় না। এক এক দিন এক এক বাহারি শাড়ি পরে আসেও। ওর দারুণ ফিগারে ও যাই পরে তাতে ওকে খুব মানায়। শাড়ি পরার ধরন, জামার কাট, ওর হেঁটে যাওয়ার সুন্দর ঋজু সুষম ভঙ্গি সব আমার চোখে লেগে থাকে। যখন কখনো ওকে হঠাৎ একা পাই, বুনো বেড়াল যেমন সাবধানী পায়ে বুলবুলির বাসার দিকে এগোয় তেমন করে এগোতে থাকি। কিন্তু ও আমাকে দেখলেই ভূত দেখার মতো চমকে ওঠে এবং ছুলো আর তাড়া খাওয়া হরিণীর মতো তীব্র বেগে পালিয়ে যায় কোনো ভিড়ের অভয়ারণ্যে। ওর কাছে পৌঁছানো যায় না, ওর হাতে চিঠিটা দেওয়া যায় না। 4-5 দিন এই করে কেটে গেল। চিঠিটা খামের মধ্যে করে হিপ পকেটে রোজ ফেলে নিয়ে যেতাম। মে মাসে প্রচণ্ড গরম, তার উপর প্রায় সবসময় হাঁটার উপরে থাকতাম, তাই খামটা রোজই ঘামে ভিজে জবজবে হয়ে উঠত। 5 দিনের দিন বাড়ি ফিরে চিঠিটা খুলে দেখলাম চিঠির লেখা অনেক জায়গায় ঘামে চুপসে মুছে গেছে। সেই চিঠিটা দেখে দেখে অন্য একটা চিঠি লিখতে হলো। অনেক জায়গায় বক্তব্য বদলে গেল। মেলা শেষ হয়ে যাবে আর 2 দিন পরে। আজ সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ ডকুমেন্টারি ছবিটি মেলায় দেখানো হবে। ঠিক করলাম আজই যে করে হোক চিঠিটা দিতে হবে। সেদিন ছবি শেষ হলো প্রায় রাত 9:45। ছবি শেষ হওয়ার পর লক্ষ্য করলাম বুলবুলি বাড়ি যাবে বলে এগোচ্ছে। সেদিন ওর সঙ্গে আর কেউই ছিল না, এমনকি ওর চর ও অনুচর দীপাও ছিল না। দেখলাম ও ট্রাম স্টপেজে এসে দাঁড়ালো। বুঝলাম ও ট্রামে চড়ে গড়িয়াহাটার মোড়ে যাবে এবং সেখান থেকে বাস কি ট্রাম চেঞ্জ করে ফাঁড়িতে গিয়ে নামবে। তাড়াতাড়ি আমি একটা চলন্ত 2 নম্বর বাসে উঠে পড়লাম। বাস নিশ্চয়ই ট্রামের চেয়ে আগে যাবে। গড়িয়াহাটার মোড়ে পৌঁছে আমি দাঁড়িয়ে রইলাম বাস স্টপেজে। আমার পা দুটো থরথর করে কাঁপতে লাগলো, গলা শুকিয়ে আসতে লাগলো। মাটিতে দাঁড়িয়ে বাঘের ছুলোয়াতেও আমার এত ভয় করে না। আমার কেবলই মনে হতে লাগলো আমি পারবো না, চিঠিটা ওর হাতে দিতে পারবো না। একসময় দেখলাম ও এগিয়ে আসছে। সেদিন ও একটা সাদা খোলের খয়েরি পাড়ের টাঙ্গাইল পরেছিল, একটা খয়েরি ব্লাউজ, হাতে একটা খয়েরি ব্যাগ। ও এসে বাস স্টপেজে আমাকে দেখেই চমকে উঠল। চমকে উঠে মুখ ফিরিয়ে রইল। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, ওর সামনে দাঁড়ালাম। ওর চোখে মুখে ভীষণ একটা আতঙ্কগ্রস্ততা ফুটে উঠল, যেন আমি কলুটোলার কোনো কুখ্যাত গুন্ডা। আমি চিঠিটা হিপ পকেট থেকে বের করে ওকে দিলাম। ওর সঙ্গে কোনো দিনও কথা বলিনি, তবু সেই মুহূর্তে আমার নিজের গলা আত্মবিশ্বাস এমন ভারী হয়ে উঠল যে নিজেই চমকে উঠলাম। বললাম, এতে একটা চিঠি আছে, ভালো করে পড়ে উত্তর দিও। ও ব্যাগ ধরা হাতে চিঠিটা নিয়ে অন্য হাতে কপাল থেকে চুল সরাতে লাগলো। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে আমার পায়ের থরথরানি এখন ওর পায়ে স্থানান্তরিত হয়ে গেছে। ও বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। মুখ নামিয়ে বলল, আচ্ছা। আমি বললাম, উত্তর দিও কিন্তু। ও আবারও বলল, আচ্ছা। এরপরে একটা বাস এসে গেল। ও উঠে পড়ল। আমার দিকে একবারও পেছন ফিরে তাকালো না, কোনো কিছু বলল না আমাকে। যতক্ষণ বাসের টেল লাইটটা দেখা যায় আমি ওইখানে স্থানুর মতো দাঁড়িয়ে সেই দিকে চেয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ভারমুক্ত মাথায় বাড়ির দিকে ফিরতে লাগলাম। আমার মনে হতে লাগলো যে নমামার মতো আমার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল সব আমি একটা আনডিপেন্ডেবল ঘোড়ায় লাগিয়ে এলাম এক দারুণ জ্যাকপটের আশায়। আমার ঘোড়া লাগলে আমি রাজা, সত্যিকারের রাজা, না লাগলে আমি সর্বশান্ত। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারলাম না। কেবলই মনে হতে লাগলো চিঠিটা পড়েও কি ভাবছে। কল্পনা করতে লাগলাম যে ও বাড়ি গেল, তারপর গা ধোয়ার ওছিলায় বাথরুমে গেল, অথবা নিজের ঘরে দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়ে আমার চিঠিটা খুলল। তারপর তারপর যে কি হলো সেটাই আসল কথা। তারপর কি হলো আমার জানার উপায় নেই কোনো। এখন 3-4 দিনের তিতিক্ষা, প্রতীক্ষা, ধৈর্যের পরীক্ষা। সিএ পরীক্ষার চেয়েও কঠিন।
প্রথম কাজ শেষ হলো, এরপর দ্বিতীয় কাজ। বাবার চিঠিটা ইংরেজিতে লিখতে হলো, কারণ বাবা বাংলা মোটে লিখতে পারতেন না, পড়তেও ভালো পারতেন না। তিনি চিঠি পেতেও দিতে ইংরেজিটাই একমাত্র পছন্দ করতেন। এমনকি ঠাকুমাকেও তিনি ইংরেজিতে চিঠি লিখতেন বরাবর, যদিও ঠাকুমা তেমন ভালো ইংরেজি জানতেন না। ইংরেজিতে চিঠি লিখতে একটা সুবিধা এই যে, যেসব কথা বাংলায় বললে ঠিক বলতে পারা যায় না, ইংরেজিতে অকপটে তা বলে ফেলা যায়। বাবাকে লিখলাম যে, আমি তোমার ছেলে হিসেবে কখনো তোমার সম্মানহানিকর কিছু করিনি। আমি অনেক ভদ্রলোকের মেয়ের সঙ্গে মিশেছি, সরল সহজভাবে, কিন্তু একজনকে ভীষণ ভালো লেগে যাওয়ার জন্য শুধু তার সঙ্গে মিশতে পারিনি। মেশা তো দূরের কথা, কথা বলতে পর্যন্ত পারিনি। সবসময় তার কথা আমার মনের মধ্যে তোলপাড় করে। এ ব্যাপারের ফয়সালা না হবার আগে আমি পরীক্ষা পাশ করতে পারবো না, কারণ আমি মোটেই মনোসংযোগ করতে পারছি না। অনেক চেষ্টা করেছি, পারছি না। আমি সব ব্যাপারেই তোমাদের খুশি করতে চেয়েছি এ পর্যন্ত, তবে এই প্রথম তোমাদের আমার খুশির কথা জানাচ্ছি। তবে তোমাদের খুশি ও আমার খুশি যদি এক না হয়, তবে তোমাদের খুশি জিতবে। কিন্তু আমাকে মহাদেব বাবুর মেয়ে কিংবা পৃথিবীর অন্য কোনো মেয়েকে বিয়ে করতে বলবে না তোমরা। বিয়ে যদি করি তো একেই করব, নইলে কাউকেই বিয়ে করব না। বিয়ের কথা এখন উঠছে না। যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, ততদিন বিয়ের কথা আমি ভাবছি না। তবে কাকে বিয়ে করব এ ব্যাপারটার এক্ষুনি ফয়সালা হওয়া দরকার। আমার এই চিঠি লিখতে খুব লজ্জা ও সংকোচ হচ্ছে, কিন্তু ভেবে দেখলাম এটা এমন একটা ব্যাপার যার উপর আমার সম্পূর্ণ ভবিষ্যৎ, আমার পড়াশোনা, কাজকর্ম সমস্তই নির্ভর করছে। তাই নেহাত দায়ে থেকে এই চিঠি লিখছি। তুমি চিরদিন আদার ম্যানস পয়েন্ট অফ ভিউকে অ্যাপ্রিসিয়েট করেছ, তাই আশা করি তুমি আমার বক্তব্য বুঝবে। আমার সব কথা শুনে তুমি আমাকে তোমার সুচিন্তিত ও পরিষ্কার মতামত জানাবে। তোমার মত জানলে আমি তাকে জানাবো, কারণ সে তো আমার জন্য অনাদিকাল বসে থাকবে না। তাকে বিয়ে করার জন্য অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে তারপর সে মনস্থির করবে। আমি এই চিঠি না লিখলেও পারতাম, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা যে গান, সেই একিলিসের গোড়ালিতে সে মেয়ে তীর হেনেছে। আমার না মরে উপায় নেই, ইত্যাদি ইত্যাদি। চিঠিটা অনেক মোটা হয়ে গেল, ভারীও হয়ে গেল অনেক। এবারে সমস্যা হলো চিঠিটা দেব কি করে বাবাকে। বাড়িতে দেওয়া চলবে না, কারণ বাড়িতে চিঠি পড়লেই বাবা নিজের মতামত শোনার আগেই মার চোখের জল সে মতামতকে সম্পূর্ণ দ্রবীভূত করে দেবে। যে বিবাদের মামলা এখনও সাবজুডিস, সেই মামলার জজকে বায়াস্ট করে দেওয়া বাদী বা বিবাদী দুপক্ষের পক্ষেই অন্যায়। ঠিক করলাম বাবার অফিসের টেবিলে চিঠিটা রেখে দেব। শনিবার বাবার অফিসের টেবিলে চিঠিটা রেখে দিয়ে কোথাও পালিয়ে যাব। তারপর যদি বাড়িতে আমার স্থান হয় তাহলে ফিরে আসব, নইলে আর ফিরব না। শনিবার অফিস থেকে কিছুতেই কাজে মন বসছিল না। বাবা অফিসে সেই কাজে বেরিয়ে গেলেন। আমি এই ফাঁকে বাবার চেম্বারের প্রধান বেয়ারার হাতে চিঠিটা দিয়ে বললাম, খুব জরুরি চিঠি, বাবা এলেই দিয়ে দিও। চিঠিটা দিয়েই আমি পাততাড়ি গুটিয়ে সোজা চলে এলাম প্রদীপ্তদের বাড়ি। প্রদীপ্ত আমাকে লন্ডন থেকে প্রায় চিঠি লিখত। অ্যাকাউন্টেন্ট হতে আমার আপত্তি অস্বস্তির কথা জেনে সে লিখত যে প্রত্যেক মানুষের মনেই অনেকগুলো কুঠুরি থাকে। নিয়মানুবর্তিতার দ্বারা, তীব্র ইচ্ছে শক্তির দ্বারা, জেদের দ্বারা আমরা সকলে ইচ্ছে করলেই বিভিন্ন সত্তার মানুষ হতে পারি। আফটার অল আমরা তো মানুষ, কুকুর বেড়াল তো নই আমরা। ইচ্ছে করলে মানুষ কি না করতে পারে। প্রদীপ তো বারবার আমাকে উৎসাহ দিত, লিখত, মনের কুঠুরিগুলোকে ওয়াটার রাইড করে নে, যাতে একটার জল অন্যটায় না গড়াতে পারে। তুই যখন অ্যাকাউন্টেন্ট তখন কট্টর ছিমছাম অ্যাকাউন্টেন্ট হয়ে থাক, আর যখন তোর সে ঘর থেকে ছুটি তখন তুই তোর মূল মনে ফিরে যা, ঢিলে ঢালা ভাবুক হয়ে যা। কবিতা লেখ, গান গা, ছবি আঁক, কেউ তোকে বারণ করবে না। ও বলতো, একই সঙ্গে দুজন মেয়েকে যদি কেউ সিনসিয়ারলি ভালোবাসতে পারে, একই সঙ্গে একাধিক বৃত্তি কেন গ্রহণ করতে পারবে না? আমাদের মনের ক্ষমতা কি এতই সীমিত?
আমরা কি এতই সাধারণ? সাধারণই যদি হবি, তাহলে বেঁচে থেকে লাভ কি? পৃথিবীর অনেক লক্ষ লক্ষ কোটি কোটি লোকের মতো যারা জাস্ট নিঃশ্বাস ফেলা ও প্রশ্বাস নেওয়ার জন্য বাঁচে, যারা চাকরি পাবে বলে পড়াশোনা করে, বিয়ে করবে বলে চাকরি করে এবং সংসার সংসার পুতুল খেলা খেলবে বলে বিয়ে করে, তাদের সঙ্গে আমার তোর তফাৎটা কি? নানা কারণে প্রদীপ্তকে আমি শ্রদ্ধা করতাম। আমার বন্ধুদের মধ্যে ও সবচেয়ে উজ্জ্বল ও স্বকীয় ছিল। ওর মনে মনে এমন এমন সব ভাবনা ও ভাব জাগত, যা অন্য লোকের চিত্তজগতে বিপ্লব ঘটাতে পারত। প্রদীপ্তর চিঠিতে লেখা ওর কথাগুলো নিয়ে আমি খুব ভাবতাম। নিজেকে বলতাম, চেষ্টা করব, সত্যিই চেষ্টা করব, যাতে একাধিক সত্তায় বেঁচে থাকতে পারি। কিন্তু দুঃখের বিষয় এই যে বর্তমানে আমার মনের সমস্ত কুঠুরিগুলোতেই একটি করে বুলবুলি পাখি বসে আছে। এই বুলবুলির ঝাঁককে তাড়াতে না পারলে আমার কোনো সত্তাই সার্থক হবে না। প্রদীপ তো আর্টসের ছাত্র ছিল। ওর বাবা কলকাতার নামকরা ব্যারিস্টার ছিলেন। একবার দাঁড়াতে ৮০ মোহর নিতেন। সেন্ট জেভিয়ার্স থেকে আমরা যে বছর বিকম পাশ করি, সে বছর ও বিএ পাশ করে অক্সফোর্ডে গেছিল ইংরেজি পড়তে। ডক্টরেটও করবে সেখানে, তারপরও অধ্যাপনা করবে এখানে অথবা বিদেশে। প্রদীপ্তর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খুব। মাকে দেখতে এসেছিল প্রদীপ্ত, কিন্তু এসে দেখতে পায়নি। যেদিন রাতের ফ্লাইটে এলো, সেদিনই সকালে ওর মা মারা যান। তাই মার শ্রাদ্ধ অবধি ও এখানেই থাকবে। ওর বাড়ি পৌঁছে দেখি ও খাটে শুয়ে বিপ্রদাস পড়ছে শরৎবাবুর। আমি হেসে বললাম, সে কি রে, অক্সফোর্ডের ইংরেজি নবিশ বিপ্রদাস পড়ছে কি রে? ও উঠে বসল, বলল, আয় বস। তারপর বলল, যাই বলিস, ইন্টেলেকচুয়ালদের বুকনি যাই বলুক, শরৎবাবু শরৎবাবু, বিপ্রদাস বিপ্রদাস। এখনও পড়তে পড়তে চোখে জল আসে, গলা বুঝে আসে। আমার তো পড়তে খুব ভালো লাগে। আমি বললাম, আমারও ভালো লাগে। প্রদীপ্ত বলল, আসলে ব্যাপারটা কি জানিস, আমরা কেউ স্বীকার করি আর নাই করি, আমরা প্রত্যেক মানুষই যে যত বড় ইন্টেলেকচুয়ালি হই না কেন, বেসিক্যালি ইমোশনাল, বেসিক্যালি আমরা সেন্টিমেন্টাল। কেন জানি না, আমার বারবার মনে হয় যে মানুষের সেন্টিমেন্ট নেই, ইমোশন নেই, সে মনুষ্যেতর জীব, তার সমস্ত অধীত বিদ্যা বৃথা হয়েছে। মানুষ সে বুদ্ধিক্ষেত্রে যত বড়ই হোক, সে কখনোই হৃদয় ছাড়া বাঁচতে পারে না। বুদ্ধি কখনো হৃদয়কে হারাতে পারে না। হৃদয় চিরদিনই থাকে। বল ঠিক কি না? আমি বললাম, তুই বোধহয় ঠিকই বলেছিস, তবে আমার মতটা তো মত নয়, কারণ আমি বেসিক্যালি হৃদয় সর্বস্ব মানুষ। সুবুদ্ধি বল কুবুদ্ধি বল, আমার কোনো বুদ্ধিই নেই। ইন্টেলেকচুয়াল বলতে আজকে যাদের ধরা হয়, আমি কখনো তাদের দলে পড়ব না, কারণ বুদ্ধিতে বিদ্যাবত্তায় আমি তাদের চেয়ে অনেক খাটো। তাই আমার মতটা মোটেই প্রণিধানযোগ্য নয়। ও বলল, আমার সঙ্গে খাবি, হবিস সান্ন? বললাম, খাবো। অধিকন্তু আমি আজ তোর সঙ্গে থাকবো, তোর ঘরে, রাতেও বাড়ি যাব না। প্রদীপ্তর বুদ্ধিদীপ্ত মুখে একটি উজ্জ্বল হাসি ফুটল। বলল, ব্যাপার কি? বললাম, অনেক ব্যাপার, চল আগে খেয়ে নিই, পরে বলবো, অনেক সময় লাগবে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহের লেখে একটি উপন্যাস খেলা যখন এর ৪র্থ পর্ব। এরপরে আসছে ৫ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।